দেখুন, পূর্ব মেদিনীপুরে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা তো আপনাকে দেখালাম। এবার একটু মালদার দিকে নজর রাখি, কারণ মালদাতে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হতে হলে গতকাল এক তৃণমূল কর্মীকে, আর কালিয়াচকে সেই তৃণমূল কর্মী খুনে 24 ঘন্টা পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত জাকির, সেই জাকির ঘনিষ্ঠ হামজাকে। আরো বিস্তারিত জানতে এই মুহূর্তে মালদা থেকে আমার সহকর্মী সুব্রতোষ রয়েছেন, আমি সরাসরি সুব্রতোষের কাছে জানতে চাইবো। সুব্রতোষ, 24 ঘন্টা কেটে গেল, 10 জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল, অবশেষে এই হামজাকে পুলিশ গ্রেপ্তার করতে পারলো, কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্ত জাকির, সেই জাকিরের সম্পর্কে কিছু কি জানা গেল যে কোথায় সে লুকিয়ে আছে? দেখো, এই মুহূর্তে পুলিশ রেড করছে, পুলিশ অভিযান চালাচ্ছে এবং কয়েকজন পুলিশ আধিকারিক সহ প্রচুর পুলিশ বাহিনীর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যদুপুর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ঘটনাস্থল আরেকটু সামনেই, এবং সামনে 34 নম্বর জাতীয় সড়ক, এই যদুপুরের বিভিন্ন এলাকাতে পুলিশ কিন্তু এখন অভিযান চালাচ্ছে। শুধু জাকির নয়, জাকিরের সঙ্গে আরও যারা সহযোগী ছিল তার সঙ্গে তাদেরকেও পুলিশ খুঁজছে, কারণ হামজাকে জেরা করে কিছু নাম এবং এলাকা তারা সন্ধান পেয়েছে। ঠিক যেমন 10 জনকে পুলিশ ডিটেন করেছিল, আটক করেছিল, সেই 10 জনের জিজ্ঞাসাবাদ করার পরে হামজার খোঁজ পায় পুলিশ, এবং হামজা কোনখানে কোন ডেরাতে সে লুকিয়ে রয়েছে সেখান থেকে পুলিশ কিন্তু হামজাকে ধরেছে। হামজাও একজন নিজে তৃণমূল কর্মী এবং বিভিন্ন অসামাজিক কাজ বা অপরাধমূলক যে সমস্ত কাজ করে এসেছে জাকির, সেই জাকিরের সেই একদম সহযোগী, ঘনিষ্ঠ, এবং বরাবর বিভিন্ন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, যে মামলাগুলো রয়েছে, তাদের মধ্যে অনেক যে সমস্ত কাজ হয়েছে সেখানে জাকিরের সঙ্গে এই হামজাও কিন্তু উপস্থিত ছিল। তো সেই হামজাকে পুলিশ ধরাতে একটা পুলিশ মনে করছে যে খুব এরপরে জাকিরকে তারা খুব শিগগির হয়তো জালে গুটিয়ে নিতে পারবে। আরও অন্তত তারা তাদের পরিবারের কাছে পুলিশ কথা দিয়েছে যে আরও অন্তত পক্ষে 24 ঘন্টার মধ্যে আশা করা যাচ্ছে যে জাকিরকে তারা ধরে নিতে পারবে। কিন্তু সেটা এখান থেকে একটা প্রশ্ন উঠছে সুতোষ, বারবার যে কথাটা আমরা বলছি যে এর আগে যখন দলের জেলার সহসভাপতি খুন হয়েছিল তখনও দেখা গিয়েছিল সেই দলেরই অন্য নেতা কর্মীদের তাদের গ্রেপ্তার করা হয়েছিল। আবারও এক তৃণমূল কর্মী প্রকাশ্য দিবালোকে একই কায়দায় গুলি করা হলো, মাথা মেরে ফাটিয়ে দেওয়া হলো। সেই ছবিটা আরো একবার দেখাই টিভি9 বাংলার দর্শকদের, এবং এর পাশাপাশি আরো একবার মনে করে দিই, আরো একজন তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার করা হলো তৃণমূলেরই আর একজন সদস্যকে, অর্থাৎ তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার দলেরই আর এক কর্মী। কিভাবে মালদায় তৃণমূলের গোষ্ঠী কন্দল চলছে একবার দেখুন। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে জাকির, সেই জাকির গুলি করছে, সেই ছবিটা দেখতে পাচ্ছেন আপনি। তৃণমূল কর্মীকে গুলি চালিয়ে খুন করা হলো এবং গুলি করার পর তাকে কোপানো হচ্ছে, সেটাও দেখুন একবার। থেতলে দেওয়া হচ্ছে মাথায়, গুলি চালানোর জন্য বন্দুক বার করা হয়েছিল গুলি করার উদ্দেশ্যে, এবং তার সঙ্গে চলছে মারধর। সহকর্মী সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে, সুব্রতোষ কাছে আরেকবার যাই। সুব্রতোষ, মালদাতে তৃণমূলের গোষ্ঠীকন্দল এতটা চরমে কেন উঠলো, যেখানে কখনো তৃণমূলের নেতার পিছনে বন্দুক নিয়ে দুষ্কৃতীরা তারা করছে, কখনো প্রকাশ্য দিবালোকে লোহার রড দিয়ে মেরে মাথা পিটিয়ে খুন করা হচ্ছে, কেন? শুধুমাত্র হচ্ছে টাকার ভাগবাটোয়ারা। তোমাকে বলি দীপ, কারণ হচ্ছে যে যেখানে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, এই রাস্তার যে টেন্ডার পাওয়া নিয়ে, রাস্তার যে নতুন করে সংস্কার, সেটা নিয়েও বিবাদ ছিল, এবং বিবাদ প্রথম থেকেই ছিল। বকুল শেখ এবং তোমার জাকিরের মধ্যে বিবাদ চিরন্তন, আজকে নতুন নয়, বারবার বিবাদ বেঁধেছে। এবং যখন জাকির বিশেষ করে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসে, এবং তারপর থেকে সেই বিবাদ আরও চরমে ওঠে। এই যে তুমি তোমাকে দেখাচ্ছি যে ড্রেন, রাস্তার ধারে যে ড্রেন তৈরি করা হয়েছে, এই ড্রেনের জন্য খরচ হচ্ছে 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা মধ্যে সেখানে কিন্তু সরকারিভাবে দেখানো হয়েছে 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা আদৌ খরচ করা হয়েছে কিনা এবং সেখানে ভাগবাটোয়ারা কি হবে সেটা নিয়েও কিন্তু বিবাদ ছিল। এবং সবচেয়ে বড় কথা যে এই ড্রেনটার উদ্বোধন করার সময়, এই যেখানে ঘটনাস্থল তোমাকে আমি দেখাচ্ছি এই সামনে, সেই তার থেকে আরও কিছু পা এগিয়ে গেলেই সেখানে তিনি সে উদ্বোধন করছিলেন সেই ঘটনাস্থল, এবং সে উদ্বোধন করার পর বকুল শেখ যখন ফিরছিলেন তখনই তার উপর এই জায়গাতে হামলাটা হয়। মানে
রীতিমতো সেটা সবসময় কিন্তু যেই পরিষ্কার যে টাকার বখরা নিয়ে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী কন্দল, তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারাতে হচ্ছে দুই শিশুর বাবাকে। সেই ছবি আমরা দেখিয়েছি, দুই শিশু তারা পিতৃহারা হলো। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি, তিনি তৃণমূলের গোষ্ঠী কন্দল নিয়ে কি বলছেন শুনুন একবার। দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিস্টেম এনেছে, অর্থাৎ চুরি চামারি করে যেমন করে হোক নিজের পেট ভরো, পয়সা রোজগার করো, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা কনসোর্সিয়াম, আমরা যেটা বলি কোম্পানি, যাদের কাজ হচ্ছে যেন তেন প্রকারেণ পকেট ভরা ছাড়া এদের কোনো কাজ নেই। ভোটের সময় এরা সব এক হয়ে যায়, তার কারণ হচ্ছে জানেন যে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস হচ্ছে টোটালি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, তো স্বাভাবিকভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাই ভাই এরকম লড়াই থাকে। আর মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠী কন্দলের কথা স্বীকার করে নিয়েও কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জমানায় রাজনৈতিক রং দেখে পদক্ষেপ করা হয় না, যে দোষী সে শাস্তি পাবেই, কেউ নিজেকে কেউ কেটে ভাববেন না, কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল লক্ষের উপর দলীয় পদাধিকারী, তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক, এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকম ভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে।